we study a new chapter in our NCERT books, that is biotechnology and its application. এখানে যেগুলো আছে অ্যাপ্লিকেশনগুলো, এখানে এক নম্বর হলো অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি ইন এগ্রিকালচার, কৃষিকাজে বায়োটেকনোলজির ভূমিকা কী, অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি ইন মেডিকেল সায়েন্স আর মেডিসিন। তারপরে বলেছে কি কিছু ট্রান্সজেনিক অ্যানিমেলস সম্বন্ধে জানবো, ট্রান্সজেনিক অ্যানিমেলস, আর একটা হলো ইথিক্যাল ইস্যুস। বায়োটেকনোলজি অ্যান্ড দিস অ্যাপ্লিকেশানে এইগুলো ছিল আমাদের সাব পয়েন্ট। তো ফার্স্ট আমরা হেডলাইন করি অ্যাপ্লিকেশন অফ বায়োটেক ইন এগ্রিকালচার। ফার্স্ট আমরা হেডলাইন করেছি যেটা অ্যাপ্লিকেশন অফ বায়োটেক ইন এগ্রিকালচার। ইনসেক্টিভে যেটা বলেছে দেয়ার আর 3 methods to improve ফুড প্রোডাকশন। ফুড প্রোডাকশনের জন্য 3টে মেথড আছে। There are 3 methods to improve food production. সেই 3টে মেথডস কী কী? এক নম্বর হলো অ্যাগ্রো কেমিক্যাল বেসড এগ্রিকালচার, agrochemical based agriculture. Second method is organic farming or organic agriculture. Third method का नाम हलो genetically modified crop based agriculture. PGC में है agriculture, genetically modified crop based agriculture, বা এটাকে আমরা অনেক সময় বলি মলিকুলার ফার্মিং। মলিকুলার ফার্মিং, তো এখানে আমরা খোঁজার চেষ্টা করবে মলিকুলার ফার্মিং কাকে বলে, অর্গ্যানিক ফার্মিং কাকে বলে। আলোচনা করতে করতে আমরা ডেফিনেশনে চলে আসবো, তবু তোমরা খোঁজার চেষ্টা করে মলিকুলার ফার্মিং কাকে বলে এবং অর্গ্যানিক ফার্মিং কাকে বলে। সো দেয়ার আর 3 মেথডস টু ইমপ্রুভ ফুড প্রোডাকশন. ফার্স্ট ওয়ান ইজ agrochemical based agriculture, organic farming or organic culture. Last one is genetically modified crop based agriculture, or it is also known as molecular farming. তো প্রত্যেকটা একটা করে গুরুত্বপূর্ণ দিক আছে, এর সুবিধাও আছে অসুবিধা আছে, এর কিছু সুবিধা আছে এবং অসুবিধা আছে। এবং জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বেসড বা মলিকুলার ফার্মিংয়ের কিছু সুবিধা আছে এবং অসুবিধা আছে। তো আমরা এখানে ইনসেক্টিভিসিস কিছু সুবিধা অসুবিধা এখানে আমরা আলোচনা করছি। তো আগেই আমরা দেখেছিলাম দেয়ার আর 3 মেথডস টু ইমপ্রুভ ফুড প্রোডাকশন। ফার্স্ট ওয়ান ইজ অ্যাগ্রোকেমিক্যাল বেসড এগ্রিকালচার। তো আমরা যদি দেখি 1960 সালে গ্রিন রিভলিউশনের ফলে কী হয়েছিল, লার্জ স্কেল ফুড প্রোডাকশন হয়েছিল। 1960 সালে গ্রিন রিভলিউশনের ফলে লার্জ স্কেল ফুড প্রোডাকশন, ব্যাপক পরিমাণে খাদ্যের উৎপাদন হয়েছিল। তাছাড়া কি এই সময় অর্থাৎ গ্রিন রিভলিউশনের সময় ব্যাপক হারে লার্জ অ্যামাউন্ট অফ ফার্টিলাইজার্স অ্যান্ড পেস্টিসাইড or insecticides are used. Large scale production এর জন্য large amount of fertilizer and pesticide are used. অধিক পরিমাণে প্রোডাকশনের জন্য এগুলো বেশি ব্যবহার করা হয়েছিল।
এবং রেজাল্ট কি দাঁড়িয়েছিল তার ফলে রেজাল্ট ইনটু এনভায়রনমেন্টাল পলিউশনও হচ্ছিল। প্রোডাকশান হচ্ছিল ঠিকই, প্রচুর পরিমাণ লার্জ স্কেল প্রোডাকশান পাওয়া যাচ্ছে, কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশনও হচ্ছিল। এই বাট ongoing হিউম্যান পপুলেশনের জন্য হিউম্যানের পপুলেশন খুবই বাড়ছিল। ফুড সাপ্লাই যেটা হচ্ছিল, ফুড সাপ্লাই ইজ নট সাফিসিয়েন্ট। যে ফুড সাপ্লাই হচ্ছিল অ্যাগ্রোকেমিক্যাল বেস এগ্রিকালচার দ্বারা, সেটা মানুষের পপুলেশন যত বাড়ছে ফুড সাপ্লাইটা ঠিক ততটা পরিমাণে হচ্ছিল, নট সাফিসিয়েন্ট। তাছাড়া এই যে ব্যাপক হারে ফার্টিলাইজার এবং কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহার করে বলে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছিল। তো এরপরে কী করলো, টু ওভারকাম দিস প্রবলেম, অর্থাৎ এই যে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছিল, টু ওভারকাম দিস প্রবলেম, দ্যাট ইজ এনভায়রনমেন্টাল পলিউশন, সায়েন্টিস্ট চুজ এ অল্টারনেটিভ পাথ, সেটা কি অর্গানিক ফার্মিং। অর্গানিক ফার্মিং আর অর্গানিক এগ্রিকালচার, এই ডেফিনেশন হলো এটাই, রাসায়নিক সার এবং রাসায়নিক পেস্টিসাইড ব্যবহারের পরিবর্তে জৈব সার এবং জৈব পেস্টিসাইড দ্বারা কৃষিকাজের উন্নতি সাধনকে বলা হয় অর্গানিক ফার্মিং। তাহলে রাসায়নিক সার ও পেস্টিসাইড দ্বারা, রাসায়নিক সার এবং রাসায়নিক পেস্টিসাইড ব্যবহারের পরিবর্তে জৈব সার ও জৈব পেস্টিসাইড দ্বারা কৃষিকাজের উন্নতি সাধনকে বলা হয় অর্গানিক ফার্মিং। ইংলিশ ডেফিনেশন হলো এটা, ইনস্টেড অফ ইউজিং chemical fertilizer and chemical pesticide, using of biofertilizer and biopesticide to improvement in agriculture, that's called organic farming. রাসায়নিক সার এবং রাসায়নিক পেস্টিসাইড ব্যবহারের পরিবর্তে জৈব সার এবং জৈব পেস্টিসাইড দ্বারা কৃষিকাজের উন্নতি সাধনকে বলা হয় কি অর্গানিক ফার্মিং। এর কিছু সুবিধা ছিল, এটা আমাদের অ্যাগ্রোকেমিক্যাল বেস এগ্রিকালচারে লার্জ স্কেল প্রোডাকশন হচ্ছে ঠিকই, কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছিল। আর অর্গানিক ফার্মিংয়ের ফলে এনভায়রনমেন্টাল পলিউশনটা কমে গেল। এর কিছু সুবিধা কি, অর্থাৎ অর্গানিক ফার্মিংয়ের অ্যাডভান্টেজ হলো এটা রিডিউসড এনভায়রনমেন্টাল পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন কমে গেল, কিন্তু লার্জ স্কেল প্রোডাকশনের জন্য টাইম বেশি লাগে, কিন্তু এটা টাইম বেশি লাগছিল, লার্জ স্কেল প্রোডাকশনের জন্য ইজ ভেরি টাইম কনজিউমিং মেথড। তো এইসব মেথডের অর্থাৎ অ্যাগ্রোকেমিক্যাল বেস এগ্রিকালচার অর্গানিক ফার্মিংয়ের মাধ্যমে এগ্রিকালচারের যে সুবিধা অসুবিধা হচ্ছিল, এর অসুবিধাগুলোকে সলিউশন করার জন্য সায়েন্টিস্টরা আরেকটা মেথড অ্যাপ্লাই করলেন, সেটা কি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বেসড এগ্রিকালচার অর মলিকুলার ফার্মিং। তো এরপরে আমরা আসছি কি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বেসড এগ্রিকালচার। তাছাড়া এখানে আরেকটা বলি যে অর্গানিক ফার্মিং আরেকটা অসুবিধা হচ্ছিল
যে এটা আরেকটা অসুবিধা হলো এটা যে লেস প্রোডাকশানটা খুব বেশি হয়নি, লেস প্রোডাকশান অর্থাৎ প্রোডাকশান অফ এগ্রিকালচারাল ক্রপ ইজ লেস অ্যামাউন্টে এগ্রিকালচারাল ক্রপসগুলো তৈরি হচ্ছিল। তো ওভারঅল এদের অসুবিধাগুলিকে দূর করার জন্য সায়েন্টিস্টরা আরেকটা মেথড অ্যাপ্লাই করলেন কি, সেটা হচ্ছে যে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বেসড এগ্রিকালচার। এখানে আমি একটা হেডলাইন করেছি জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বেসড এগ্রিকালচার। তো প্রিভিয়াস সেকশনে আলোচনা করে আমরা এখানে লিখতে পারি ইজ দেয়ার ইজ any alternative pathway, সেখানে কোনো বিকল্প পথ আছে কি? Is there is any alternative pathway, যেটা কি এক নম্বর হচ্ছে যে to minimize environmental pollution, যেটা এনভায়রনমেন্টাল পলিউশনকে মিনিমাইজ করতে পারবে এবং লার্জ স্কেল প্রোডাকশন ইন ভেরি শর্ট টাইম, খুব কম সময়ে লার্জ স্কেল প্রোডাকশন হবে আর কি। আর হলো এটা যে minimize depend on chemical fertilizers and pesticide, minimize depend on chemical fertilizers and pesticide, depend on chemical fertilizer and pesticide। তো সলিউশনটা কি ছিল? সলিউশন ইজ জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বেসড এগ্রিকালচার, এটা হচ্ছে যে সলিউশন। তো জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বেসড এগ্রিকালচার এইভাবে ইন্ট্রোডিউসড হয় টু ফুড প্রোডাকশন ইন এগ্রিকালচার। এরপরে আমরা আসছি জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কি প্রসঙ্গে। তো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, যার শর্টে আমরা লিখি জিএমও। জিএমও ডেফিনেশন হলো দিস আর দোজ অর্গানিজম, এরা হলো সেই সমস্ত জীব whose genetic makeup have been altered by insertion of foreign or alien gene from an related or unrelated organism, সম্পর্কিত হোক বা অসম্পর্কিত হোক জীব থেকে ফরেন ডিএনএ নিয়ে আরেকটি জীবের দিয়ে ঢুকে যে জীব তৈরি করা হয় তাকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। প্ল্যান্টস, ফাঙ্গি, bacteria and animal whose genes are altered
by genetic manipulation is called GMO, genetically modified organism. ট্রান্সজিন কোনটা? ট্রান্সজিন আর কি ট্রান্সজেনেসিস কি? এটা ছোট্ট আইডিয়া। ধরো হিউম্যানের ইনসুলিন জিন, বা জিন অফ ইন্টারেস্ট বা ডিজায়ার জিন, যেটাকে আমরা কোনো হোস্টের দেহে, সাপোজ এটা ইকোলাইতে ট্রান্সফার করছে, তো এই ইনসুলিন জিনটাকে বলা হবে কি? ট্রান্সজিন। আর এই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সজেনেসিস। এই জেনেটিক্যালি মডিফাইডের আর একটা নাম হয় ট্রান্সজেনিক অর্গানিজম। ট্রান্সজেনিক organism, genetically modified organism also known as transgenic organism। যে জিনটাকে পাঠানো হয় তাকে বলা হয় ট্রান্সজিন, আর এই পাঠানোর পদ্ধতিকে বলা হয় ট্রান্সজেনেসিস। আর যে হোস্টটা রিসিভ করে তাকে বলা হয় রিকম্বিনেন্ট হোস্ট, বা একে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এটা হচ্ছে যে একটা প্রাইমারি আইডিয়া অ্যাবাউট ট্রান্সজিন, ট্রান্সজেনেসিস অ্যান্ড জেনেটিক্যালি মডিফাইড organism. So genetically modified organism, it may be, এই অর্গানিজমটা হতে পারে কি? প্ল্যান্ট হতে পারে, সেটা ফাঙ্গিও হতে পারে, সেটা মাইক্রোবস বা বিভিন্ন ব্যাকটেরিয়া হতে পারে, এবং সেটা অ্যানিমেলসও হতে পারে। তো জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্টস কি, তাদের কি অ্যাপ্লিকেশন, এরপরে আমরা আসছি একটা একটা করে আমরা অ্যাপ্লিকেশনে আসবো। So first one is genetically modified plants. Genetically modified plants have been used many ways. বিভিন্ন পদ্ধতিতে বা বিভিন্ন ধাপে জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্টসকে ব্যবহার করা যেতে পারে। সো জেনেটিক মডিফিকেশন result into formation of genetic modification result into formation of plants which are resistant to several abiotic stresses, বিভিন্ন অজীবজট এনভায়রনমেন্টাল স্ট্রেসকে এরা রেজিস্ট্যান্ট করতে পারে। তো genetically modified plants have been used many ways. Genetic modification result into formation of plants which are resistant to several abiotic stress. সে অ্যাবায়োটিক স্ট্রেসগুলো কী কী? সেটা কোল্ডের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হতে পারে প্ল্যান্টটা, হিট রেজিস্ট্যান্ট, তারপরে ড্রাফট, খরা রেজিস্ট্যান্ট, সল্ট রেজিস্ট্যান্ট। তো বিভিন্ন অ্যাবায়োটিক এনভায়রনমেন্টাল স্ট্রেসের বিরুদ্ধে প্ল্যান্টগুলো কী হয়? রেজিস্ট্যান্ট হয়। যেমন একটা উদাহরণ বলা হচ্ছে এই
জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্টস হুইচ ইজ রেজিস্ট্যান্ট টু সল্ট। একটা উদাহরণ হলো এটা ট্রান্সজেনিক salt resistant or salt tolerant, transgenic salt tolerant tomatoes। এই ট্রান্সজেনিক সল্ট রেজিস্ট্যান্ট টমেটোটা এই কী হয়, বিভিন্ন যেসব এলাকার বা যেসব এরিয়াতে মাটিতে সল্ট অর্থাৎ স্যালিনিটি বেশি, সেই সব জায়গায় এরা গ্রো করতে পারে, অর্থাৎ দে ক্যান ইজিলি গ্রো ইন হাই সল্ট কনসেন্ট্রেশন সয়েল। অর্থাৎ যে সয়েলে প্রচুর পরিমাণে সল্ট আছে, অর্থাৎ স্যালিনিটি যে সয়েলের বেশি, সেখানেও এরা গ্রো করতে পারে। এখানে সায়েন্টিস্টরা কিছু জিন নিয়েছে, যেমন সোডিয়াম পটাশিয়াম অ্যান্টিপোড জিন। এই জিনটাকে কাজে লাগিয়ে এরা সল্ট রেজিস্ট্যান্ট ট্রান্সজেনিক টমেটো বানিয়েছে। জিনটার নাম কি বলা হয়? সোডিয়াম পটাশিয়াম অ্যান্টিপোড পাম্প জিন। আমাদের এই কীভাবে বানানো হয়েছে প্রসেসটা এখন এনেই বা আপার ক্লাসে করবে। এখানে একটা জিনের নাম বলে দেওয়া হলো, সেটা কি সোডিয়াম পটাশিয়াম অ্যান্টিপোড পাম্প জিনকে নিয়ে ট্রান্সজেনেসিসের মাধ্যমে টমেটো দিয়ে প্রবেশ করিয়ে ট্রান্সজেনিক টমেটো, সল্ট রেজিস্ট্যান্ট ট্রান্সজেনিক টমেটো বানানো হয়েছে। এরপরে কী আছে? সেকেন্ড, genetic modification result of formation of plants which are resistant to পেস্টিসাইড, বিভিন্ন পেস্টিসাইডের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট, বিভিন্ন ইনসেকটিসাইডের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট টু ইনসেকটিসাইড, রেজিস্ট্যান্ট টু হার্বিসাইডস অলসো। আমাদের এক্সেলটিতে আছে, এটা পেস্টের নাম বলা হয়েছে মেলোডিগানি ইনকগনিসিয়া, যেটা টোবাকো প্ল্যান্টের রুট নট অর্থাৎ রুটকে পচিয়ে দেয় বা রুটকে ডিস্ট্রয় করে দেয়, তার বিরুদ্ধে এই কিছু পেস্টিসাইড রেজিস্ট্যান্ট প্ল্যান্ট বানানো হয়েছে। একটা উদাহরণ লিখে রাখি, আমরা এর মেকানিজমে আসবো কীভাবে বানানো হয়েছে। উদাহরণ লিখে রাখি, পেস্ট রেজিস্ট্যান্ট ট্রান্সজেনিক টোবাকো, ট্রান্সজেনিক টোবাকো। ইনসেকটিসাইডের রেজিস্ট্যান্ট কী আছে এখানে? এখানেও ইনসেকটিদের একটা উদাহরণ দেওয়া হয়েছে, বিটি কটন বা বিটি রাইস, বিটি সয়াবিন, বিটি ব্রিঞ্জল, পিডিসি বানানো হয়েছে ইনসেকটিসাইড। অর্থাৎ এই কটন, এই রাইস, সয়াবিন, ব্রিঞ্জল, these are all are insect resistant transgenic plant। herbicide example কি? herbicide resistant transgenic tobacco, transgenic tobacco বানানো হয়েছে। তো আরও এর কিছু জেনেটিক মডিফিকেশন রেজাল্ট ইনটু ফরমেশন অফ অ্যাবায়োটিক স্ট্রেস resistant to কিছু পেস্টিসাইড, রেজিস্ট্যান্ট টু ইনসেকটিসাইড, রেজিস্ট্যান্স টু হার্বিসাইড। এরপরে আছে যেটা which are reduced post harvest losses। জেনেটিক মডিফিকেশনের পর এমন কিছু প্ল্যান বানানো হয়েছে যেটা কি করে কমিয়ে দেয় রিডিউসড পোস্ট হারভেস্ট লস, অর্থাৎ জমি থেকে ফসল তুলে আনার পরে গাছে ফল লেগে থাকলে একটু পচতে দেরি হয়, কিন্তু জমিতে গাছ থেকে ফল পেরে নেওয়ার পরে সেটা তাড়াতাড়ি পচতে থাকে। দে আর কুইকলি রোটেন
তো যাতে করে তাড়াতাড়ি পচতে না পারে সেই জন্য অ্যান্টিসেন্স টেকনোলজি এর মাধ্যমে অ্যান্টিসেন্স টেকনোলজি আমরা দেখব কীভাবে বানানো হয়েছে। অ্যান্টিসেন্স টেকনোলজি কী করে, অ্যান্টিসেন্স টেকনোলজির মাধ্যমে ফ্লেভার FLAVR ফ্লেভার সেভার টমেটো। এমসিকিউ আছে ফ্লেভার সেভার কি? ফ্লেভার সেভার হলো একটা ট্রান্সজেনিক টমেটো। ফ্লেভার সেভার টমেটো বানানো হয়েছে, অর্থাৎ এই টমেটোটা নট ইজিলি রুটেন, খুব সহজে এরা পচে যায় না। অ্যান্টিসেন্স টেকনোলজি আমি একটু বলে দিই যে আমাদের উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, ফলত্ব পচিয়ে দেওয়ার জন্য একটা উৎসেচক থাকে, সেই উৎসেচকের নাম হচ্ছে পেকটিনেজ বা আরেকটা বলা হয় নাম পলিগ্যালাক্টোনুরোজ। তাহলে পলিগ্যালাক্টোনুরোজ যখন এমআরএনএ তৈরি হয়, সায়েন্টিস্টরা কী করে, ওর একটা অ্যান্টিসেন্স এমআরএনএ বানিয়ে টমেটোর মধ্যে প্রবেশ করে দেয়, তার ফলে ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ হয়ে যায়, রাইবোজোম যুক্ত হতে পারে না, তার ফলে প্রোটিন তৈরি হয় না, অর্থাৎ পলিগ্যালাক্টোনুরোজ এনজাইম তৈরি হয় না। পলিগ্যালাক্টো এনজাইম তৈরি না হলে ফলত্ব পচবে না। আমরা পরে ছবি আকারে আসবো। আর এখানে যেটা জানলাম কি অ্যান্টিসেন্স টেকনোলজির মাধ্যমে ফ্লেভার সেভার টমেটো বানানো হয়েছে, যেটা ইজিলি রুটেন করে না। এরপরে আছে কি ডিতে আছে which are enhanced nutritional value। এনহ্যান্স বৃদ্ধি করে কি, খাদ্যের মধ্যে পুষ্টিগত মানকে এনহ্যান্সড করে। যেমন কি উদাহরণ হলো ভিটামিন এ এনরিচড, ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডেন রাইস। ভিটামিন এ এনরিচড গোল্ডেন রাইস, এখানে কী করা হয়েছে, বিটা ক্যারোটিন জিন অর্থাৎ ক্যারট থেকে নিয়ে ট্রান্সজেনেসিসের মাধ্যমে এই গোল্ডেন রাইস অর্থাৎ এমনি ওরা যা স্যাটিফাইতে প্রবেশ করে গোল্ডেন রাইস সৃষ্টি করা হয়েছে, যার মধ্যে প্রচুর পরিমাণে কী হয়, ভিটামিন এ থাকে। ভিটামিন এ এনরিচ গোল্ডেন রাইস। তাহলে জেনেটিক মডিফিকেশন রেজাল্ট ইন ফরমেশন অফ প্ল্যান্টস হুইচ ইজ এনহ্যান্সড কী করে, নিউট্রিশনাল ভ্যালু। উদাহরণ হলো ভিটামিন এ এনরিচ গোল্ডেন রাইস। 5 আছে যেটা enhanced nutrient utilization। enhanced nutrient utilization অর্থাৎ enhanced nutrient utilization by plants, অর্থাৎ উদ্ভিদ বেশি পরিমাণে কী করবে, মাটিতে যে নিউট্রিয়েন্ট থাকবে তার ইউটিলাইজ করবে। যেমন কি রাইজোবিয়াম মেলোলোটি নামক একটা ব্যাকটেরিয়ার এর নেফ জিন, তোমরা 11-এ পড়েছো, নেফ জিনের নাম নাইট্রোজেন ফিক্সিং জিনকে কাজে লাগিয়ে ট্রান্সজেনিক প্ল্যান্ট বানানো হয়। যে ট্রান্সজেনিক প্ল্যান্টটা মাটি থেকে প্রচুর পরিমাণে কী করবে, বিভিন্ন নিউট্রিয়েন্টগুলোকে ফিক্স করবে ইন দেয়ার রুট। তো নাইট্রোজেন ফিক্সিং জিন, enhance nutritional utilization by plants and prevent early exhaustion of fertility of soil, যাতে করে তাড়াতাড়ি মাটির উর্বরতা কমে না যায়
সেই জন্য এরা কী করে, মাটি থেকে নাইট্রোজেন বা বিভিন্ন নিউট্রিয়েন্টগুলোকে ফিক্স করতে থাকে নিজেদের দেহে। তো এই ব্যাকটেরিয়া জিনকে কাজে লাগিয়ে কিছু ট্রান্সজেনিক প্ল্যান্ট বানানো হয়েছে, যেগুলো মাটি থেকে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টকে নিজের দেহে ফিক্স করতে পারে এবং তার ফলে প্রিভেন্ট করে কি আর্লি exhaustion of fertility of soil, EXHAUSTION of fertility of soil. Last one is genetic modification result in the formation of plants which are used to make biopharmaceuticals compounds বানানোতে ব্যবহৃত হয়। যেমন এর একটা উদাহরণ হলো যে হিরুডিন জিন হলো, হিরুডিনের যোগের একটা হিরুডিন জিন হলো। এই জিনটাকে কী করা হয়, একে বলে ট্রান্সজেনেসিস পদ্ধতির মাধ্যমে একটা প্ল্যান্ট ব্রাসিকা ব্রাসিকা ন্যাপাস ব্রাসিকা ন্যাপাস ওখানের একটা মাস্টার্ড প্ল্যান্ট সরিষা গাছ ব্রাসিকা ন্যাপাসের দেহে প্রবেশ করে দেওয়া হয়। হিরুডিনের জিন ট্রান্সজেনেসিস পদ্ধতিতে একটা প্ল্যান্ট, তার নাম কি ব্রাসিকা ন্যাপাস, প্ল্যান্টের দিয়ে প্রবেশ করা হলো। কালেকশন অফ সিডস, এই উদ্ভিদের সিড কালেক্ট করা হলো, সিডগুলোকে ক্রাস্ট ভাঙা হলো। তারপরে কী হবে, অয়েল হবে, অয়েল প্রোডাকশন হবে এবং এই অয়েল থেকে এক্সট্রাকশন অ্যান্ড পিউরিফিকেশন অফ হিরুডিন প্রোটিনটাকে এক্সট্রাক্ট করা হবে এবং পিউরিফাইড করা হবে। এই হিরুডিন প্রোটিন অ্যাক্টস অ্যাজ অ্যান্টিকোয়াগুল্যান্ট, রক্ততঞ্চন এরা কী করে, বাধা দান করে। তাহলে এই হিরুডিন জিন ইউজড ডিউরিং ডায়ালাইসিস বা ইউজড ডিউরিং সেভারাল সার্জারি, বিভিন্ন সার্জারিতে এটাকে প্রয়োগ করা হয়। তাহলে এটা হলো ইউজ অফ ট্রান্সজেনিক প্ল্যান্ট ফর দ্য প্রোডাকশন অফ বায়োফার্মাসিউটিক্যাল কম্পাউন্ডস। নাম কি বললাম, হিরুডিন জিন, যেটা ব্রাসিকা ন্যাপাসের মধ্যে প্রবেশ করে ট্রান্সজেনিক প্ল্যান্ট বানানো হয়, তার সিড কালেক্ট করা হয়, ক্রাশ করা হয়, ওয়াল প্রোডাকশন করা হয়, সেখান থেকে হিরুডিন প্রোটিনটাকে কালেক্ট করে নেওয়া হয়, যেটাকে ইউজ করা হয় ডায়ালাইসিসের সময়, বিভিন্ন সার্জিক্যাল অপারেশনের সময়। এছাড়াও ইনসেক্টিভে বলেছে কিছু ট্রান্সজেনিক প্ল্যান্ট থেকে শ্বেতসার উৎপাদন, স্টার্চ, ফুয়েল উৎপাদন করা যায়। অ্যান্ড মেডিসিন একটা বলা হলো কি এই হিরুডিন জিন নিয়ে। সো genetically modified plants have been used many ways. এটা আরেকটা অ্যাডিশন যে জেনেটিক্যালি মডিফিকেশনের মাধ্যমে কিছু প্ল্যান্ট বানানো হয়, ইউজ টু মেক এডিবল ভ্যাকসিন। কিছু এডিবল ভ্যাকসিন বানানো হয়েছে। কীরকম করা হয় না, অ্যান্টিজেনিক প্রোটিন টাইপ এনকোডিং জিন, যে জিনটা অ্যান্টিজেনিক প্রোটিনকে এনকোড করে সেটাকে আইসোলেটেড করা হয় বিভিন্ন মাইক্রোবস থেকে। সেই মাইক্রোব হতে পারে হেপাটাইটিস বা কলেরা বা সালমোনেলা, ভিব্রিও কলেরি এবং সালমোনেলা টাইপ বিভিন্ন মাইক্রোবস থেকে অ্যান্টিজেনিক প্রোটিনটাকে আইসোলেট করা হয়
এবং ট্রান্সজেনেসিসের মাধ্যমে বিভিন্ন প্ল্যান্টের দিয়ে সেটাকে এক্সপ্রেস করানো হয় বিভিন্ন প্ল্যান্টে। সাচ ট্রান্সজেনিক প্ল্যান্টস প্রডিউসিং অ্যান্টিজেন্স ক্যান বি ইটেন র ফর ভ্যাকসিনেশন। আমরা রোডে বা রাস্তায় যখন চলতে দেখি যে মানুষ কলা খায়, তারপরে টমেটো খায় কাঁচা, পটাটো খায়, কিছু মিষ্টি আলু আছে কাঁচা খায়, সুগার বিট খায়, গাজর খায়। তো তাদের মধ্যে কী করা, বিভিন্ন অ্যান্টিজেনিক প্রোটিনটাকে ট্রান্সজেনেসিসের মাধ্যমে প্রয়োগ করে ট্রান্সজেনিক প্ল্যান্ট বানানো হয়। সেই ট্রান্সজেনিক প্ল্যান্টের খাদ্যোপযোগী অংশকে এডিবল ভ্যাকসিন বলা হয়। অর্থাৎ এডিবল ভ্যাকসিনের সিম্পল ডেফিনিশন হলো ভ্যাকসিন উৎপাদনকারী ট্রান্সজেনিক প্ল্যান্ট যেটা যার বিভিন্ন অংশ খাদ্যোপযোগী অংশে ব্যবহৃত হয় তাকে বলা হয় এডিবল ভ্যাকসিন। তাহলে ট্রান্সজেনিক প্রোটিন এনকোডিং জিনকে আইসোলেট করা মাইক্রোবস থেকে তাকে এক্সপ্রেস করানো হয় প্ল্যান্টের দিয়ে। সেই প্ল্যান্ট থেকে বিভিন্ন যে পার্টগুলো হবে সেই সাচ ট্রান্সজেনিক প্ল্যান্ট প্রডিউসিং অ্যান্টিজেন ক্যান বি ইটেন র মানে কাঁচা খাওয়া যায়, এমনকি আমরা টমেটো দেখলাম, ব্যানানা দেখলাম, সুগার বিটও আছে, র ফর ভ্যাকসিনেশন। এটা সিম্পল ডেফিনেশন বলা হয়েছে দিয়ে ট্রান্সজেনিক ক্রপ এর খাদ্য উপযোগী অংশ খাদ্য হিসেবে গ্রহণ করলে বিভিন্ন ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে রোগ প্রতিরোধ গড়ে তোলা যায়, তাকে বলা হয় এডিবল ভ্যাকসিন। উদাহরণস্বরূপ ট্রান্সজেনিক টমেটো এবং ব্যানানাকে কাজে লাগিয়ে হেপাটাইটিস এবং কলেরার ভ্যাকসিন বা হেপাটাইটিসের ভ্যাকসিন বানানো হয়েছে, এটা এডিবল ভ্যাকসিন। ব্যানানা এবং টমেটো, ট্রান্সজেনিক ব্যানানা এবং পটাটোকে কাজে লাগিয়ে করা হয়েছে ফর ডায়রিয়া কিউর, ডায়রিয়া সারাতে ব্যবহৃত হয়েছে। তো জেনেটিক মডিফিকেশনের মধ্যে কিছু প্ল্যান বানানো হয়েছে, যে প্ল্যানগুলো কী কাজ করে, এডিবল ভ্যাকসিন উৎপাদনে সাহায্য করে।